তো এই হেক্সোসটা এটাকে বলেছিলাম যে এটা প্রধানত দুই ধরনের হয়। একটা হচ্ছে একটাকে বলা হয় কিটো অ্যালডোহেক্সোস, আর একটা হচ্ছে কিটোহেক্সোস। অ্যালডোহেক্সোসের মধ্যে আছে হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এখানে আছে হচ্ছে গ্যালাক্টোজ, ও ফ্রুক্টোজটা এখানে হবে না, গ্লুকোজ, গ্যালাক্টোজ, দেখি ভাই প্রথমটাতেই মানে অ্যালডো। হ্যাঁ এটা হচ্ছে এই তিনটা হচ্ছে এটার মধ্যেই গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ। আচ্ছা এগুলো হচ্ছে সব হচ্ছে অ্যালডোহেক্সোস, মানে কি থাকবে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। আর কিটোহেক্সোসের মধ্যে যেটা আছে এটার নাম হচ্ছে ফ্রুক্টোজ। আচ্ছা তো এর মধ্যে এবার যদি আমরা এই গ্লুকোজের স্ট্রাকচারটা দেখি, গ্লুকোজটা মেনলি দেখতে কেমন, তাহলে গ্লুকোজটা হচ্ছে এখানে থাকবে, জানি আমরা C+1O, এখানে H অ্যালডিহাইড, এটা অ্যালডোজ, তাহলে অ্যালডিহাইডের স্ট্রাকচারটা কেমন থাকে এরকম থাকবে। এখানে থাকবে C C C C 1 2 3 4 5, এখানে আছে CH2OH। আচ্ছা এখন এইটার ক্ষেত্রে এইটা হচ্ছে এইটা কার্বন কার্বন, এইটা কার্বন কার্বন, এইটা একটা কার্বন কার্বন, এইটা একটা কার্বন কার্বন। কেন কার্বন কার্বন? এই দুটো আলাদা আলাদা, একদিকে H থাকবে। দেখো একটা হাইড্রোক্সিল গ্রুপ দিয়েছি, আমার বাকি কার্বনগুলোতে হাইড্রোক্সিল গ্রুপ দিতে হবে, পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড ডট কিটোন লাগবে। আচ্ছা তাহলে এইখানে এইটাতে থাকে হচ্ছে OH, এদিকে থাকে H, নাম্বার যদি করি এখানে 1 2 3, এই 3 নাম্বারে এসে উল্টে যায়, এদিকে H এদিকে হচ্ছে OH, এটাই কিন্তু পার্থক্য। দেখো ফ্রুক্টোজের সব আমরা যে ইয়াটা পড়লাম রাইবোজের সবগুলো কোন দিকে ছিল? এক সাইডে, মানে সবগুলো ছিল ডান দিকে OH, আর এইখানে এই 3 নাম্বার এসে উল্টে গিয়েছে, আর এইখানে হচ্ছে OH, এখানে H, এখানে OH এন্ড H, তাহলে সবগুলা কার্বন কার্বন। এখন এইটা কার্বন, এইটা কার্বন, এইটা কার্বন, এইটা কার্বন, চারটা কার্বন কার্বন, চারটা কার্বন কার্বন সব থেকে দূরবর্তী যেটা এইটা হচ্ছে কার্বনিল গ্রুপ। কারণ এই কার্বনিল গ্রুপ থেকে সর্বোচ্চ দূরবর্তী যে কার্বন কার্বনটা এটা হচ্ছে পেনাল্টিমেট কার্বন কার্বন। পেনাল্টিমেট এটা মনে আছে কিনা জানি না। তো এই কার্বন কার্বনের উপর ডিপেন্ড করে এটা ডি অথবা এল। তো এইটা সাধারণত ডান দিকে থাকে, ডান দিকে থাকলে এটা আমরা বলি ক্যাপিটাল ডি, এটার নাম হচ্ছে ডি গ্লুকোজ। আচ্ছা অপটিক্যাল আইসোমার সেটা এই স্মল ডি আর স্মল এল দিচ্ছে কিনা সেটা আমরা এখনই যাচ্ছি না, আমাদের এটা মেইন বিষয় না। এটা যেহেতু ওইস এখানে আছে, এটা ডি গ্লুকোজ। এখন এই জায়গায় তাহলে কি করে, এই প্যারাডিমেট কার্বন কার্বনের এই ওইসটা এটার সাথে প্যাচ মারে, এইটা মনে হয় আগেও টুকটাক দেখিয়েছিলাম। আচ্ছা তো এইটার সাথে একটা রিং স্ট্রাকচার ফর্ম করে, মানে যখন একুয়াস সলিউশনে রাখা হয়, একুয়াস সলিউশন তো বোঝো, জলীয় দ্রবণে যখন রাখা হয় তখন এইটা এরকম থাকে না, এইটা এরকম রিং স্ট্রাকচার ফর্ম করে, তখন গ্লুকোজটা হয়ে যায় হচ্ছে এইরকম। এখানে একটা ও, এবার আমরা টুকটাক দেখিয়েছিলাম আগেও, এরকম একটা ষড়ভুজ আকৃতি তৈরি করে ফেলে। এবং এইখানে দেখো এইখানে বিষয়টা হচ্ছে যে যেগুলো ডান দিকে ছিল ডান দিকগুলো চলে আসে নিচে, ডান দিকে কটা ছিল? 2 এ 4 এ আর 5 এ, আর এটা তো পেনাল্টিমেট, এটা কিন্তু এখানে বন্ড ফর্মেশন চলে আসে। আচ্ছা তো বন্ড ফর্মেশন চলে আসার কারণে এখন এই বাকি যে এইটা আছে না, এটা চলে যাবে পুরোটা উপরে, এইটা চলে আসবে এখানে এই CH2OH এইভাবে, আর এই নিচ দিকে থাকবে একটা H। আর এইটা এখন এই 3টা পজিশন আমার কোনটা কোন দিকে সেটা এই যে ভিতরে 3টে দেখো প্যারাল কার্বন যেগুলা কোনটা ছয় নেই আমি বন্ধ। তাহলে এইটা ডানের গুলো নিচে যাবে দেখি, জানি না, এইটা কিন্তু 1 নাম্বার, এটা এইটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6।
এই হেক্সোজ গ্লুকোজ যেটা। এখন এই ডানের গুলো যদি নিচে যায় তাহলে নিচে কোনটা যাবে? এইটা নিচে, এইটা এটা এইটা কিন্তু উল্টো দিকে, উপরে ওএইচ, এটা দিকে, এইটা নিচে, আর এখানে এইচ। আর এই যে এখানে যে প্যারাডিমেট ক্যারাল কার্বনটা বন্ড ফর্ম করলো কার্বনিল গ্রুপের সাথে, তখন কিন্তু দেখো জিনিসটা এরকম হয়ে আসলো, মানে একটা কার্বন, এই কার্বনের কথা যদি চিন্তা করি, এই কার্বনটা, তাহলে এখানে কিন্তু কি তাহলে ঘটনাটা ঘটলো কি, এই মাঝখান থেকে মনে করো এই হাইড্রোজেনটা সরে যেতে হবে। যদি এটা বন্ড ফর্ম করতে চায় তাহলে এই হাইড্রোজেন সরে যেতে হবে না, তাহলে অক্সিজেন একটা ব্রিজ তৈরি করে ফেলবে। অক্সিজেন ব্রিজ তৈরি করবে, এই অক্সিজেনের সাথে যদি তৈরি করে ফেলে এখানে আরেকটা অক্সিজেন থেকে গেল না। এটা মেনলি এই অক্সিজেনের সাথে বন্ড ফর্মটা করে না। দেখো এই অক্সিজেনটা, এটা কিন্তু এইটা, এই যে লাল অক্সিজেন রেড কালারটা যদি দেখাই, যদি আমি এই অক্সিজেন যেটা এখানে অক্সিজেন যেটা ছিল আর এই যেটা ছিল, ফার্স্ট অফ অল এইচটা এখান থেকে চলে যায়, তারপর কি ও এই অক্সিজেনটা হচ্ছে এই অক্সিজেন, আর উপরেরটা এমন তাহলে কথা হচ্ছে উপরেটা যাবে কই? এইটা মেনলি এই অক্সিজেনের সাথে বন্ডটা অক্সিজেনের সাথে করে না, এই বন্ডটা করে হচ্ছে কার্বনের সাথে। এখানে তো অক্সিজেন আছেই, অক্সিজেন একটা হাত ভেঙে যায়, তাহলে কার্বনের একটা ফ্রি, এই ফ্রি হাতের সাথে এইটা বন্ধ তৈরি করে ফেলে। এবার তো কার্বনের চারটা হাত ফ্রি হয়ে গেছে না। এখন কিন্তু সমস্যাটা অন্য জায়গায়, এই অক্সিজেনের যে একটা হাত আবার ভেঙে গেল, এটাকে ফিল আপ করবে, সমস্যা না? মানে এইখানে যে প্রোটন ছিল এই বেচারা চলে আসে এইখানে, এইচটা, হ্যাঁ এইখানে যে এইচটা ছিল, এইচটা চলে আসে এইখানে, বুঝলা কি না? আচ্ছা, না বুঝলে ভিডিওতে তো থাকবে এটা, বা আমাদের টিচার আমাদেরকে অ্যানিমেশন দিয়ে দেখাতো, মানে আমাদের অনার্সের আর কি ক্লাসগুলোতে স্লাইডে না সব অ্যানিমেশন দিয়ে দেখাতো যে এইটা হাইড্রোজেনটা ঘুরে 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 এখানে চলে আসে। তাহলে এখন এই কার্বনটা আমার 1 নাম্বার কার্বন, দেখো এইটাই কিন্তু এইটা, তাহলে এখন এই কার্বনের একদিকে আমি পাচ্ছি একটা অক্সিজেন ব্রিজ, যেটা যুক্ত একটা আরেকটা আবার মনে করো যে অ্যালকেন টাইপ কিছু একটার সাথে, তাই না? এই কার্বনের কথা যদি চিন্তা করি আমি, এই কার্বনটা, এই কার্বনের, তাহলে এই এখন দেখো আবার তাহলে এই কারণে ওইচও আছে কিন্তু এইচও আছে, আমার কারণ এটা না, একদিকে ওইচ আছে, একদিকে এইচ, একদিকে এটা পুরোটা, আর একদিকে অক্সিজেন, তার সাথে আবার এটা পুরোটা, এরকম একটা সাইক্লিক স্ট্রাকচার। তাহলে এইখানে দেখো এখন এই ধরে নিলাম ওইচ উপরে বা ওইচ নিচে, এইচ উপরে দিলাম, এইচ উপরে ওইচটা নিচে, তাহলে এই যে কার্বনটা, এই কার্বনটার সাথে দেখো আমরা যদি এমন যদি কোনো কার্বন থাকে যে ও আর, একদিকে ও আর গ্রুপ আছে, একদিকে শুধুমাত্র আর গ্রুপ আছে, একদিকে ওএইচ গ্রুপ আছে, আর একদিকে এইচ গ্রুপ আছে, মানে একই কার্বনের সাথে অ্যালকোহলিক গ্রুপ এবং ইথার গ্রুপ, এটা ইথার না, দেখো ও আর ওএইচ, কেন ওএইচ তো এটা, এটা ইথার না, এই একই কার্বনের সাথে একদিকে একটা আর গ্রুপ, একদিকে ও আর গ্রুপ, একদিকে মানে একদিকে অ্যালকোহল গ্রুপ, একদিকে ইথার গ্রুপ, আর আরেকদিকে একটা আর যুক্ত থাকে, এই ধরনের কার্বনের স্ট্রাকচারকে বলা হয় হেমি অ্যাসিটাল। এটা হচ্ছে হেমি অ্যাসিটাল স্ট্রাকচার, বুঝলা কিনা? আচ্ছা, তো এই হেমি অ্যাসিটাল যখন স্ট্রাকচার তৈরি করে ফেলে, এই কার্বনে দেখো একদিকে ও আর, এই পাশটাকে আর ধরলাম আমি, তাহলে ও আর একদিকে আছে, একদিকে শুধু আর, একদিকে ওএইচ, এদিকে এইচ, তাহলে এই ফর্মটার নাম হচ্ছে হেমি অ্যাসিটাল। তাহলে এই হেমি অ্যাসিটাল ফর্মে চলে আসলো। এবার এখন দেখো, এবার এখন তোমাকে হয়তো বুঝাইছিলাম যে এই এইচ ওএইচ গুলো থাকে কেমন পজিশনে, যে এইটা মনে করো বই 3Dতে এই এইচগুলো থাকে এদিকে আর ওইচগুলো এদিকে, বা ওইচ এদিকে এইচ এদিকে, বুঝতে পারছো? মানে এইটা হচ্ছে এই প্লেন, এই প্লেনের সাথে এইচগুলো এদিকে থাকবে নাহলে এইদিকে থাকবে,
মানে 3D স্ট্রাকচারে থাকবে। বুঝছো মেইনলি রিংটা কিন্তু একটা প্লেনে আমার, আর এই প্লেনের সাথে হয় এদিকে অথবা এদিকে এই লম্বাভাবে থাকবে। হ্যাঁ একদম পারপেন্ডিকুলার বা উলম্বিক ভাবে থাকবে কিন্তু বাকিগুলো। তাহলে এখন দেখো এইটা কিন্তু ছিল আমার ডি গ্লুকোজ, এখন এইখানে ডি গ্লুকোজ বুঝবো কেমনে, এইটার পজিশনটা যে এই CH2OH এর পজিশন যদি উপর দিকে থাকে তখন এইটার নাম হচ্ছে ডি গ্লুকোজ। গ্লুকোজ কেমনে বুঝলাম, এই যে ডান দিকে যারা ছিল সবগুলো নিচে আসছে, আর বাম দিকে যারা ছিল সেটা উপর দিকে গেছে ওইটা, তাই না? এটা হচ্ছে গ্লুকোজ বোঝার টেকনিক। কিন্তু গ্লুকোজ একটা দিকে একটা দিকে একটা দিকে এক টাকায় ঘুরে দিলে নাম চেঞ্জ হয়ে যাবে। যে কোনো একটা যদি ঘুরাও যে কোনোটা নাম চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে ডি গ্লুকোজ। এখন সেটা স্মল ডি কি স্মল এল এদিকে আমরা যাচ্ছি না, দুইটাই পসিবল। আমাদের অপটিক্যাল নিয়ে এত এখানে পড়াশোনা নাই, এটা তুমি কেমিস্ট্রিতে পড়বা। এই অপটিক্যাল আইসোমার নিয়ে তোমার কেমিস্ট্রিতে মেনলি পড়াশোনাগুলো। আচ্ছা তো এটা হচ্ছে ডি গ্লুকোজ। এখন এইখানে কিন্তু ডি গ্লুকোজ হলে আলফা বিটা হওয়ার কোনো চান্স ছিল না, কারণ এই যে তিনটা কাইরাল কার্বন এইটা তো ডিএল, এইটার উপর ডিপেন্ড করে ডিএল, আর এই তিনটার উপর ডিপেন্ড করে এটা গ্লুকোজ কিনা, কারণ এগুলো উল্টালের নাম এটা থাকবে না। আর এইটা যদি অ্যালডিহাইড নামে কিটোন হয়ে যেত তাহলে কিন্তু এটা গ্লুকোজ থাকবে না, ফ্রুক্টোজ হয়ে যেত। বুঝতে পারছো? আমরা একটা অ্যালডিহাইড গ্রুপ, একটা CH2OH গ্রুপ, আর এখানে ডান দিকে এইখানে একটা ফিক্সড HOH গ্রুপ থাকবে প্যান্ডিমের কার্বনটা, এটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার। আর এগুলা এই একটা ওই 3 নাম্বারটা থাকতে হবে বাম দিকে, বাকি দুইটা ডান দিকে থাকে, তাহলে এটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার। তো এইটা হচ্ছে রিং স্ট্রাকচার চলে আসলাম। তো এখন যখন হেমিএসিটাল ফর্মটা চলে আসলো তখন কিন্তু এই জায়গায় একটা নতুন আইসোমার পসিবল। এখন যেহেতু এইটা এইভাবে আছে, মানে একটা বাইরের দিকে একটা ভেতর দিকে এইভাবে আছে, তাই না? তাহলে এখন এটাকে যদি ঘুরাই দিই আর একটা আইসোমার পসিবল না এখানে, এই জন্য এখানে আলফা বিটা আর একটা পসিবল। কিন্তু সাধারণত এখন যদি বলি এইটার সমাণু কয়টা, সমাণু থাকে হচ্ছে কাইরাল কার্বন ধরা থাকে, সমাণু থাকে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n সংখ্যক সমাণু থাকে। এইটা এনটা কি, এ হচ্ছে নাম্বার অফ কাইরাল কার্বন, CHIRAL কাইরাল কার্বন। কাইরাল কার্বন কি এটা তোমরা জানো, যে কার্বনের 4 হাতে 4টা আলাদা আলাদা গ্রুপ থাকে। আচ্ছা এই ক্যামেরা কি আসতেছে নাকি এগুলো রাখার কারণে আসতেছে না? যাই হোক, তো এখন কিন্তু দেখো এই জায়গায় কিন্তু আরেকটা সমান সম্ভব। বুঝতে পারছো? কারণ সাধারণত ওই ওইটা যদি নিচ দিকে থাকে এইটাকে বলি আমরা তখন হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। বুঝতে পারছো? কারণ কোনো কারণে যদি ওয়েস্টটা এখানে ঘুরে যাও আর এইটা এই মানে ভাই ভাষা করে যদি এইটা হয়ে যাবে বিটা ডি গ্লুকোজ। ডি কেন, এটা এইটা উপরেই রাখছি, দেখো এটা সেন্স করি নাই, এটা হচ্ছে ডি গ্লুকোজ CLC দিলাম। আচ্ছা এখন কথা হচ্ছে এইটা গেল হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার। বুঝতে পারছো? তাহলে এখন যদি এইটাকে যদি ঘুরাই এই পাশে, এইটাকে যদি এই পাশে ঘুরাই তাহলে সেটা কি গ্লুকোজ হবে? L। আচ্ছা যদি এইখানে OH দিয়ে এখানে H দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে L গ্লুকোজ CLC দিলাম। আচ্ছা আর এইটার ক্ষেত্রে কি করতে হবে, এটাকে আনতে হবে নিচে আর এটাকে দিতে হবে উপরে, তখন এটা হবে হচ্ছে L গ্লুকোজ LGLC। বুঝতে পারলা বিষয়টা? এবার এখন কথা হচ্ছে দেখো আরো গ্লুকোজ ছাড়া আরো কয়েকটা হেক্সোজের নাম বলেছিলাম, যেগুলো অ্যালডোহেক্সোজ। অ্যালডোহেক্সোজ বলেছিলাম না, কার্বন তো 4টাই থাকবে, আর কার্বন যদি 4টা থাকে তাহলে এই মানে কার্বনের সঙ্গে যাই হোক আণবিক সঙ্গে কিন্তু সেম থাকবে, চেঞ্জ করার সুযোগ নাই। আচ্ছা তার মানে C6H12O6 এই ফর্মেশনেই থাকবে। কিন্তু যদি মনোস্যাকারাইড হেক্সোজ তাহলে এই C6H12O6 এই ফর্মেশনেই থাকবে। গনে দেখো এইটাই আছে, ডি নাও আর এল নাও, আলফা নাও আর বিটা নাও, যাই নাও, এইটাই আছে। ইভেন এখানে যদি আমি আর একটা কাজ করি, ডিএল আলফা বিটা বুঝলাম। এবার যদি এইটাকে এই ওটাকে উপরে তুলে দিই,
মানে চেঞ্জ করে দিলাম HOH, তাহলে এই 4 উল্টাইলে যেটা জিনিসটা হয় এটার নাম হচ্ছে গ্যালাক্টোজ। হলো, এবার 4 উল্টাই নাই, 4টা ঠিক রাখছি, উল্টাই দিছি 2 নম্বরে যেটা নিচে ছিল, যে উল্টাই দিয়েছি 2 নম্বরে, তখন এটার নাম হয়ে যাবে ম্যানোস। হ্যাঁ তুলে নেই, হ্যাঁ তুলে নেই। আচ্ছা, আমার এরকম বারবার মিশিয়ে মিশিয়ে লেখা লাগতো, এই জন্য বোর্ডে লিখতেছি। আচ্ছা, যদি এইটাকে এখন এই ওইচটাকে এখানে লিখে দিই এইচ, আর এখানে ওইচ, তখন এটা হয়ে যাবে ম্যানোস। আগেরটাকে ছিল 4 উল্টাইলে। হ্যাঁ, 4 উল্টাইলে জাস্ট গ্লুকোজের স্ট্রাকচারটাকে 4 উল্টাবা হয়ে যাবে গ্যালাক্টোজ, 2 উল্টাবা হবে ম্যানোস। জাস্ট আমি বাংলা কথায় লিখে রাখতাম এটা, 4 উল্টালে গ্যালাক্টোজ, 2 উল্টালে ম্যানোস, আর 3 তো আগে থেকেই উল্টা। গ্যালাক্টোজ। হ্যাঁ, গ্যালাক্টোজ প্রথমে যে বাংলাটা লিখলাম বাংলা দিয়ে, ওইটা লিখতে পারো, বা ইংলিশটাও তুমি ইউজ করতে পারো। আচ্ছা, আর এটা ভাইয়া, হ্যাঁ এটা যে রাখছেন মনো, এটা ম্যানোস, ম্যানোস। আচ্ছা ম্যানোস। এটা এরপরে এখন আসি যে এগুলা কোথায় কাজে লাগে। এখন গ্লুকোজের ইয়াটা কিন্তু আসে, গ্লুকোজের ব্যবহার, এই গ্লুকোজের ব্যবহার কিন্তু লাগবেই, যেহেতু সিকিউ দেবে না তাই হয়তো বাইসে দিতে পারো, কিন্তু ভবিষ্যতে কিন্তু গ্লুকোজের ব্যবহার থেকে কোশ্চেন দেবেই, বুঝে লিখে রাখো গ্লুকোজের ব্যবহার। এখন আসি, তোমাকে মনে হয় কিছু সঞ্চিত খাদ্য টাদ্য পড়াইছিলাম, মনে আছে? কোনটা কি তৈরি করে, মানে কোনটা কি তৈরি করে। এখন ডিরেক্ট এখন চলে আসি গ্লুকোজে। এখন মনে করো অন্য কিছু নাই, সব গ্লুকোজ, খালি গ্লুকোজ, এবং গ্লুকোজগুলো কি গ্লুকোজ নিয়েছি, সব নিয়েছি ডি গ্লুকোজ। আচ্ছা, আচ্ছা, তো দেখো এইটা হচ্ছে আমাদের পকেটে বারবার কি ধরে করে আসে। আচ্ছা, তো এইটা দেখো, এইটা আমার ডি গ্লুকোজ। এখন ডি গ্লুকোজের এইটা আলফা ফর্মে আছে আমার, দেখো আনিশা, এটা আছে হচ্ছে আলফা ফর্মে। এখন আলফা আলফা ডি গ্লুকোজ, তাহলে এটার নাম, এইটা OH, এটা এই যে H, এটা কার্বন, দেখালে দেখাবা, না দেখালে নেই, কোনো সমস্যা নাই। এটা আলফা ডি গ্লুকোজ। এই আলফা ডি গ্লুকোজটা কোথায় কাজে লাগে? এমনিতে ব্যবহার যদি বলি তাহলে মনে করো যে রোগীর পথ্য হিসেবে দেওয়া হয়, যেগুলা রুগী খাইতে পারতেছে না, ভাত খেয়ে হজম করতে পারতেছে না, ওটাকে ডাইরেক্ট দেওয়া হয় গ্লুকোজ। সহজ জিনিস, ডাইজেস্ট করে ফেলো, ডাইরেক্ট কষে গিয়ে রেসপিরেশন তো নাম শুনছো, মানে কি শ্বসন শুরু করে দেবে। এগুলা খাই, যেগুলো ভাত টাত খাই আমরা, সেলুলোজ স্ট্রাস এগুলো তো ভেঙে গ্লুকোজ দিতে হবে, অ্যাবজর্ব হয়ে যেতে হবে ব্লাডে, ব্লাড থেকে যেতে হবে সেলে গিয়ে তারপর করবে সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসন যেটা। আচ্ছা, তো এটা যদি রুগীকে ডাইরেক্ট দিয়ে দাও গ্লুকোজ, হ্যাঁ ওমা সম্ভব না, গ্লুকোজ পাওয়া যায় না বাজারে, গ্লুকোজ পাওয়া যায় না বাজারে, খাও নাই কখনো প্যাকেটে? হ্যাঁ, তাহলে এবার সম্ভব না হয় না এখন। হ্যাঁ, ওইটাই তো ইচ্ছা, ওইটা পানিতে মিশে খেয়ে ফেলবা। আচ্ছা, তখন দেখবা যে দ্রুত ডাইজেস্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে বিভিন্ন ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার করা হয়, রোগীকে দ্রুত শক্তি প্রদান করে। এরপরে ক্যালসিয়াম গ্লুকোনেট নামে একটা আছে, ক্যালসিয়াম গ্লুকোনেট, গ্লুকোজের সাথে ক্যালসিয়ামটা অ্যাড করে এটা বিভিন্ন ওষুধ শিল্পে ব্যবহার করা হয়। এরপরে গ্লুকোজকে আরও কিছু জিনিসে ব্যবহার করা হয়, যেমন ভিটামিন সি আছে না, এই ভিট সি, এই জিনিসগুলো আমি বইয়ে সব লেখাই আছে এবং পয়েন্ট আকারে, আমি আর তুলতেছি না, জাস্ট এক্সপ্লেন করে যাচ্ছি যে এই ভিটামিন সি তৈরিতেও এই গ্লুকোজের ব্যবহার আছে। এরপরে যদি আসি, সেটা হচ্ছে আরও কিছু শিল্পে, যেমন গ্লুকোজ সরবিটল ও গ্লাইকোলাইসিসে ব্যবহৃত হয়, বা গ্লুকোজ কার্বোহাইড্রেট বিপাকে ভূমিকা পালন করে, আরও অনেক কিছু আছে। কার্বোহাইড্রেট বিপাক তো বোঝো,
মানে এক কার্বোহাইড্রেট থেকে আর এক কার্বোহাইড্রেটে যাওয়া সম্ভব না? কেন? সম্ভব। গ্লুকোজ 6-ফসফেটের নাম শুনছো? আচ্ছা আমরা দেখবো যখন আরো পরে একটা বিশাল বড় চ্যাপ্টার আছে, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, তোমাদের কাছে কেমন লাগে আরো জানি বিশাল না। বড় চ্যাপ্টার আছে। মানে এরকম বড় বড় সাইকেল পাওয়া লাগে একগুলা, C3 সাইকেল, C4 সাইকেল, ট্রাইকার্বোক্সিলিক অ্যাসিড সাইকেল, এরপরে ফসফোরাইলেশন আছে 2 প্রকার, 2টা সাইকেলিক অ্যাসাইক্লিক, হ্যাঁ গ্লাইকোলাইসিস আছে এত বড় একটা 10টা রিঅ্যাকশন আছে একটা গ্লাইকোলাইসিসে, আর 10টা রিঅ্যাকশন আবার এনজাইম লাগে 10টা, কতগুলো আবার ইউনিডিরেকশনাল, কতগুলো আবার বাই ডিরেকশনাল, বুঝতে পারছো? আচ্ছা তুই এখনো দিকে কথা বলে যাচ্ছ তো, না আল্লাহ আমি আমি শেষ। তো এই ভিটামিন সি তে ইউজ করা হয়। এছাড়া বললাম যে গ্লুকোজ সরবিটল, এরপরে আরও আছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ব্যবহার আছে, এবং গ্লুকোজ বা কার্বোহাইড্রেট বিপাকে এটার ভূমিকা আছে। আচ্ছা তো কার্বোহাইড্রেট বিপাক তো বোঝো, যেটা বোঝাইলাম মানে যে কিছু ইন্টারমিডিয়েট তৈরি করবে গ্লুকোজ 6 অন্যান্য কার্বোহাইড্রেট যেগুলো যেগুলো আমাদের কাজে লাগে। আচ্ছা আর এইটা কিন্তু মনে করো সেলের ভিতরে একবার গেল, গিয়ে কিন্তু আবার বের হয়ে আসতে পারে, এই জন্য কি করা লাগে জানো? ফসফেট অ্যাড করে আটকায় রাখা লাগে, ওটাকে বলে ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন নাম শুনছো না? তো কতদিনও পড়াইলে মনে হয়, মানে ফসফেট যোগ করার নাম হচ্ছে ফসফোরাইলেশন। এই ফসফোরাইলেশন অ্যাড করে রাখতে হয়। এখন আসিছে এই যে গ্লুকোজটা, এটা নাম হচ্ছে আলফা ডি গ্লুকোজ। এই আলফা ডি গ্লুকোজ যদি আসে, জিএলসি দিলাম, এটা দিয়ে কি তৈরি হয়? এটা কিসের, এটা দিয়ে কোন পলিমার তৈরি হয় বলো? এটা দিয়ে তৈরি হচ্ছে স্টার্চ। ভাত চাল ডাল রুটি যা খাও, আলু সব এই স্টার্চ। শোষো এই সেম আলফা ডি গ্লুকোজের আর একটা পরিমাণ হচ্ছে গ্লাইকোজেন। দুটাই পলিমার। হ্যাঁ দুটোই পরিমাণ। এইটা থাকে হচ্ছে প্লান্টের ক্ষেত্রে, আর এটা স্টার্চ শ্বেতসার না? হ্যাঁ হ্যাঁ শ্বেতসার বা স্টার্চ। এইটা থাকে কোথায়? এইটা হচ্ছে চাল ডাল আটা রুটি যেটা খাও, প্লান্টের যে স্টোরেজ ফুডটা তার নাম হচ্ছে স্টার্চ। আর সেম জিনিস যখন আমাদের ক্ষেত্রে আসে সেটার নাম হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন আমাদের স্টোর হয় কোথায়? কোথায় স্টোর হয়? একটা হচ্ছে লিভারে, একটা হচ্ছে লিভারে, আমাদের এই যে এই সেল থাকে লিভার, এই লিভারে, এবং একটা হচ্ছে মাসল, এই যে শরীরে যত মাসল আছে এই মাসলগুলোতে স্টোর হয় যকৃৎ। বুঝতে পারছো? আজকে অবশ্য কাজ করতেছিলাম সারাদিন, এগুলা করতেই মাথা ব্যথা ঘুরে অবস্থা খারাপ। এই সেই সকাল 9টার সময় শুরু করছি। এগুলো বলতে এগুলা না, মানে ইঁদুর কাটা কাজ। ওই ইঁদুরের মনে করো যে কলিজা আলাদা করা লাগে, ব্লাড নেওয়া লাগে ফুটা করে, এরপরে কিডনি আলাদা করা লাগে, ওগুলো আবার আলাদা করে ওয়েট করে মেপে টেপে। এত ইনোসেন্ট একটা ইঁদুরকে মারলেন কেমনে? হ্যাঁ এত ইনোসেন্ট একটা ইঁদুরকে মারলেন কেমনে? ইঁদুরগুলো আসলে কিউট, সুন্দর সুন্দর সাদা সাদা, একটু সুন্দর হাতে করে নেওয়া যায়। মারার জন্যই তো পালতেছি ওদেরকে, নাহলে প্রতিদিন খাওয়াই কি জন্য রাখতেছি? মারার জন্যই তো না। আছে 2-250 এখন আমাদের ল্যাবে 2-250 ইঁদুর আছে। আগে আমি একা হ্যান্ডেল করতাম নিজের ল্যাবটা, পরে আমার একটু মানে খুব ব্যস্ততার পরে নাই, পরে আমার ফ্রেন্ড এখন সবসময় কি হ্যান্ডেল করে, আর আমি এক্সপেরিমেন্ট থাকে তখন তাই রাতেও রাখছে। আমি বলছি ভাই টিউশন আছে, আসি আগে তারপরে দেখতেছি, আর যাবো কেমনে, কালকে পরীক্ষা আবার। হ্যাঁ ল্যাব হয় না, ওইটা তো তোর ঘুম লাগবে, হয়তো পড়বো না রাতে, তো সকালে উঠে ঘন্টা অনেক পড়বো বলেই হবে, যে ওটা তো ঘুম তো দেওয়া লাগবে পরীক্ষার আগে। যাই হোক এই যে গ্লাইকোজেন তৈরি করে এইগুলো হচ্ছে মেইন জিনিসটা। এরপরে এগুলো হচ্ছে আলফা ডি গ্লুকোজ গেল, এখন কথা হচ্ছে যদি বিটা ডি গ্লুকোজ নেই তাহলে তার কাজ কি? বিটার ক্ষেত্রে সব সেম থাকবে, এটা চেঞ্জ হবে না। এই যে এইটা এই OH এখানে হবে এইচ আর এখানে হবে ওএইচ, আর সব সেম। এইটা হলো হচ্ছে বিটা ডি গ্লুকোজ। এটা এইটা কি তৈরি করে জানো? কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? সেলুলোজ। এই সেলুলোজ খাও এটা তুমি? হ্যাঁ হ্যাঁ সেলুলোজ খাও? জানি না। এটা হচ্ছে ঘাসের মধ্যে ঘাস হয়, ঘাস খাও? ঘাস কে খায়? গরু ছাগল খায়। এই সেলুলোজ আমরা হজম করতে পারি না। কেন পারি না? সেলুলোজ হজম করার জন্য এনজাইম লাগবে, সেই এনজাইম আমাদের দেহে না। আচ্ছা সেটার নাম সেলুলেজ, অথবা এটার আরেকটা বায়োলজিক্যাল নেম হচ্ছে বিটা 1,4 গ্লাইকোসাইডেজ। বুঝছো? তো এটা হচ্ছে গ্লাইকোসাইড লিঙ্কেজ করে সেলুলোজ। আর কার্বোহাইড্রেটগুলো একটা একটার সাথে কি বন্ড দিয়ে যুক্ত হয়?
কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট গুলা, এগুলা কার্বোহাইড্রেট না? এই কার্বোহাইড্রেট বুঝছিস না? না, বুঝছি। আর এই কার্বোহাইড্রেট গুলো একটা একটার সাথে কি বন্ধন দিয়ে যুক্ত হয়? পেপটাইড। গ্লাইকোসাইডিক বন্ধন। পেপটাইড দিয়ে, পেপটাইড বন্ধন দিয়ে যুক্ত হয়। অ্যামিনো অ্যাসিড গুলো যখন প্রোটিন তৈরি করে তখন এটা হচ্ছে পেপটাইড বন্ধন। এখন আমাকে বলো তো, ফ্যাট বা লিপিড, এই ফ্যাট বা লিপিড গুলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সাথে যুক্ত হবে না? ট্রাইগ্লিসারাইড তৈরি করে। ওরা কি বন্ধন দিয়ে যুক্ত হয়? এস্টার বন্ড, এস্টার বন্ড। ডিএনএ কি বন্ধন দিয়ে তৈরি হয়? ডিএনএ কি বন্ধন থাকে বলো তুই? দেখাই না, মিথ্যা তিনটা বন্ধন থাকে। কি কি? একটা ফসফেট এস্টার বন্ড থাকে, ফসফেটের সাথে এই যে সুগার গুলো যখন যুক্ত হয় ফসফেট এস্টার বন্ড তৈরি করে। গ্লাইকোসাইডিক আচ্ছা, আরেকটা। একটা হচ্ছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে নাইট্রোজেন বেস গুলো যুক্ত হয়, আর হাইড্রোজেন বন্ড থাকে হচ্ছে মাঝখানে ধাপে ধাপে তৈরি হয়। আচ্ছা, বুঝতে পারছো? এইটা হচ্ছে সেলুলোজের পরিমাপ। বিটা গ্লুকোজের পলিমার সেলুলোজ। হ্যাঁ, বিটা গ্লুকোজের পলিমার সেলুলোজ। এক্স্যাক্টলি, এটা তো দেখাইছিলাম তোমাদেরকে আরো আগেও, সব তো ভুলে গেছো। আচ্ছা, তো এই গ্লুকোজকে কিন্তু আগেই বলেছিলাম যে বলা কিন্তু গ্রেপ সুগার, জানো তো? GRAP, গ্রেপ সুগার। গ্লুকোজকে SUGAR, সুগার। হ্যাঁ, আর সুক্রোজকে কি বলা হয়? সুক্রোজকে সুগার না, কেন সুগার, মানে আখের। আখের। হ্যাঁ, আচ্ছা। আর এরপরে আরেকটা জিনিস যেটা পড়বো, তাহলে আমাদের গ্লুকোজ নিয়ে যে পড়াশোনাগুলো ছিল এটা মোটামুটি শেষ। এবার যাবো আমরা হচ্ছে ফ্রুক্টোজে চলে। ফ্রুক্টোজটা দেখতে আসলে কেমন? কালকে ঘুমাই যেতেছে 2:30টায়, সকালে আবার ঘুম থেকে উঠে ল্যাবে যাওয়া লাগছে 9টায়। 9টা থেকে আমি তো 12:30টার দিকে ঘুমাইও 8টার মধ্যে উঠতে পারি না, যুদ্ধ করা লাগে রাতে। আমার মনে করো এই সারাদিনটা ল্যাবে এগুলা ইঁদুর টিঁদুর কাটাকাটি করলাম, গন্ধে তো নিঃশ্বাস নেওয়া যায় না অবস্থা। কাটলে গন্ধ বেরোয় না? গরু কাটলে গন্ধ বেরোয় না, ইঁদুর কাটলে তো গন্ধ বেরোয়। এরপরে কোনো রকম গোসল টোসল করে নাকে মুখে একটু খেয়ে গেলাম পড়াইতে হইতেছে ম্যাডামের মেয়ে, পড়াই টড়াই তারপরে আসলাম। বর্ষাটা পড়ছে আজকে? না, আছে কি বার? মঙ্গল। মঙ্গল শরীর নেই তো, সোমবার। আর ওদেরকে হয়তো এই সোমবার পড়াইলে সামনের বুধবারও পড়াবো না, কারণ ওদের তো শুক্র শনি পড়াইছি। তোমাদের মনে হয় একদিন মিস গেছে, শুক্রবার। ওরা তো ইদানিং তো প্রায় মাঝখানে কয়েকদিন টানা বললো ওরা। আচ্ছা, ওদের সিলেবাস শেষ? হ্যাঁ, হয়তো শেষ। ও অনেক আগে থেকে পড়ে না, শেষ দিকে এসে টান দিছি তো একটু, টানা কয়েকদিন পড়াই দিলাম। আচ্ছা, তো এবার যেটা আসি সেটা হচ্ছে ফ্রুক্টোজ। হেমিসিডাল বুঝলো না? এবার যেটা বুঝবা সেটা নাম হচ্ছে হেমিকিডাল। হ্যাঁ, এটা কি জিনিস? আচ্ছা, এই CH2OH, C ডাবল বন্ড O, C, এখানে H, এখানে OH, C OH, এখানে 1 2 3 4, COH H, এখানে হচ্ছে CH2OH। আচ্ছা, এটা কি ড্র করলাম? এটার নাম হচ্ছে ফ্রুক্টোজ। এইটার নাম ফ্রুক্টোজ। তো এই ফ্রুক্টোজকে বলা হয় হচ্ছে এই, এখানে যদি বড় করে লিখি FRUCTOAC, ফ্রুক্টোজকে বলা হয় ফ্রুট সুগার। মানে কি? ফলের যে মিষ্টি, এটা ফ্রুট সুগার বা ফলের মিষ্টি এটা। এখন কথা হচ্ছে দেখো, আবার তাহলে এইখানে আবার আগের মতো এইটা হচ্ছে কার্বনিল গ্রুপ, কাইরাল কার্বন কিন্তু এখানে 1টা 2টা 3টা, এটা কাইরাল না, এটা কাইরাল না, এটা তো 4টে হাতই নাই, আর এটা তো 2টা হাইড্রোজেন চলে আসছে, এটাও কাইরাল না, এটাও কাইরাল না। কাইরাল পাইলাম কয়টা? এটাও কাইরাল না। মাঝখানে পাইলাম কয়টা কাইরাল? 3টা। আর 3টার মধ্যে সবথেকে এখান থেকে সবথেকে দূরে যেটা সেটার নাম কি? পেনাল্টিমেট। হ্যাঁ, পেনাল্টিমেট কাইরাল কার্বন।
এই পেনাল্টিমেট কাইরাল কার্বনটা কি করবে আবার আগের মতো, যেহেতু এটা ডান দিকে আছে তার মানে এটা কি ডি ফ্রুক্টোজ, এটা না আবার আগের মতো এটা প্যাচ মারবে, এটা আবার আগের মতো এরকম করে প্যাচ মারে। এখন এইটা উল্টে দিলে হয়ে যাবে এল, এটা বুঝতে পারছো? আচ্ছা, আবার যদি প্যাচ মারে তাহলে কেমন হয়ে যাবে জানো? রাইবোজ সুগারের স্ট্রাকচারটা যেমন ছিল, মানে এই হেক্সাগোনাল বা ষড়ভুজাকৃতির যে স্ট্রাকচার রিংটা, এটার নাম হচ্ছে, এটার নাম কি রিং বলছিলাম আমরা? এর নাম হচ্ছে ফিউরান্ডিং। আর এইটা এখানে যে রিংটা তৈরি করবে এটা হচ্ছে পাইরান্ডিং। বুঝছো? তো এরপরে এইখানে হয়ে যাবে এরকম, সুন্দর করে দিই একটু, এইরকম এরকম 5টা মাথা এরকম, হ্যাঁ 5 মাথা। আর এখানে থাকে হচ্ছে CH2OH। CH2OH হলো এইখানে চলে আসে হচ্ছে OH, এটার হ্যাঁ এইটার এইখানে চলে আসবে হচ্ছে OH। আচ্ছা, OH-টা হয় কোথায় এটাকে দেখি, দাঁড়াও। OH-টা হবে 1 নম্বর কাপড়, এখানে H থাকে, দাঁড়াও, এখানে H হবে, এখানে আর একটা হবে CH2OH, আর এখানে আসে হচ্ছে OH, বুঝতে পারলাম? আচ্ছা, আর এটা হচ্ছে 2 নম্বরে কোন দিকে ছিল? উপর দিকে, উপরে উপরে ওটা দিলাম নাকি? ঠিক ছিল, ঠিকই আছে। এটা হচ্ছে যে হ্যাঁ, তো আছে, মনে রাখবো। OH মনে রাখার কি আছে? একটা মনে রাখতে পারবো না? একটা তো মনে রাখতে পারবো, এক এক রকম একটু মাইনর চেঞ্জ। ওইটা তো টেকনিক, বুঝো না? এইখানে গ্লুকোজ আর প্রোটিনের পার্থক্য কি? এইটা ছিল এই কার্বনের গ্রুপটা এখানে, আর এটা এখানে হয়ে গেছে। এটা মনে রাখতে পারবো না? আর এইটা তো 3 নম্বরে উল্টে ছিল না? এটা নাম্বারিং যদি করি, দেখো এটা হচ্ছে 1 2, এটা 3, এটা 4 5, এটা 6, কই 4 উল্টেছে? 3 উল্টেছে, 3 তো গ্লুকোজের উল্টা ছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝো না? সবই তো সেম, খালি অ্যালডিহাইডের জায়গায় কিটোন চলে আসছে। আর কিটোন তো লাস্ট কার্বনে হইতে পারে না, যে কোন কার্বনে হইতে পারে তার আগেরটা হইতে পারবে, বুঝো নাই? আগের মতো প্যাচ মারলো, এখন যেহেতু এখানে ছোট প্যাচের মধ্যে 1 2 3 4টা চলে আসছে, মানে কি এই যে 1 2 3 4টা এটা অক্সিজেন, বুঝো নাই? এখন 4টা মিলে তো মানে এই যে পঞ্চভুজের বেশি সম্ভব না। কিন্তু আমরা তো আগের বার 6টা কার্বন দিয়ে ষড়ভুজ আঁকছিলাম, এবার 6টা কার্বন দিয়ে পঞ্চভুজ, কারণ এই যে একটা কার্বনের পাশে লস, বুঝো নাই? এইটা তো উপরে চলে গেছে, ওইটা তো পারবে না, এই জন্য দুই দিকে চলে আসছে, বুঝতে পারছো? আচ্ছা, এবার এইটার কিন্তু এই OH-টা নিচ দিকে থাকে আর H-টা উপর দিকে। আরো যদি সুন্দর করে একটু দিতাম তাহলে আরো সুন্দর হতো। হ্যাঁ, এবার দেখো এটা কিন্তু 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে 5, ও সরি ভুলে গেছে নাম্বার। এইটা 1, এটা 2, এটা 3, এইটা হচ্ছে 4, এটা 5, আর এটা হচ্ছে 6 নম্বর কার্বন আমার। তাহলে দেখো এইখানে কিন্তু OH আছে, বুঝিও, আর এখানে OH নাই। কেন? 6 নম্বরে OH কিন্তু গ্লুকোজও ছিল না, ছিল না 1 নম্বরে OH ছিল না, এক্সট্রা আসছে কি H এর জায়গায় এই পুরোটা চলে আসছে, বুঝতে পারলা? তো এই যে স্ট্রাকচারটা আসলো, এখন এই স্ট্রাকচারটার নাম হচ্ছে, তাহলে এই OH নিচে থাকলে আগেরবার কি দিয়েছিলাম বলো? বিটা। OH নিচে থাকলে আগেরবার আলফা দিয়েছিলাম, দেখো আরেকবার উল্টে মনে পড়ছে? হ্যাঁ, এইখানে কিন্তু আলফা বিটা সম্ভব ছিল না, শুধু সম্ভব ছিল ডিএল। প্যাচ মারলো, এখানে একটা নতুন স্ট্রাকচার তৈরি হলো, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে হেমিকিটাল। হেমিকিটালটা কি জিনিস? এরকম একটা মনে করো কার্বন, এই কার্বনের দিকে OR আসলো, একদিকে OH, একদিকে R, আগের বার এখানে H ছিল না, আগেরবার এখানে H ছিল না, হেমিএসিটালে এইখানে আরটা আর চলে আসবে, কি হলো? এইটার নাম হচ্ছে হেমিকিটাল।
এই অক্সিজেন নিয়ে যখন হেমিকেটাল স্ট্রাকচার ফর্ম হয়ে গেল, মানে একদিকে একটা ইথার, একদিকে আর, আর একদিকে আর, আর একদিকে OH, বুঝলা কি না? তাহলে এইটার নাম হচ্ছে হেমিকেটাল। এখন যখন হেমিকেটাল স্ট্রাকচার এখানে চলে আসলো, হেমিকেটাল আসছিল আগের বার, তাহলে আলফা বিটা পসিবল হয়েছে। আবার হেমিকেটাল আসছে, এবারও আলফা বিটা পসিবল হবে। আলফা বিটার ক্ষেত্রে OH আর H থাকবে না? এই যে এইখানে আলফা বিটা কেন পসিবল হইল না? এটা হেমিকেটাল বা হেমিকেটাল না, ওইখানে OH আছে না, এই জন্যই তো, বুঝো নাই? আর তো আলফা বিটা পসিবল হওয়ার জন্য হেমিকেটাল বা হেমিকেটাল হওয়া লাগবে। তাহলে এইটা এখন এইটা হেমিকেটাল, এইটা পুরোটা এই স্ট্রাকচার দেখো, এই পুরো স্ট্রাকচারটা এইটা, এইটার নাম হচ্ছে হেমিকেটাল, বুঝলে বা? কারণ এই স্ট্রাকচারে চলে আসছে। আচ্ছা, তাহলে এবার আসি, এখন এইখানে OH নিচে থাকলে আগেরবার কি দিয়েছিলাম? আলফা। আর যেহেতু এইটা উপরে, তাহলে এটা কি হবে? বিটা ডি। ডি। হ্যাঁ, তাহলে এটা আলফা ডি ফ্রুক্টোজ। এটা দিয়ে স্ট্রাকচার লিখতে দেয়, বুঝিও হ্যাঁ, স্ট্রাকচার লিখতে দেয় পরীক্ষায়, লেখো। এই জন্য তো এত কিছু করে পড়াইতেছি, যাতে মনে রাখতে পারো সব কিছু নিয়ে, যে কেন এখানে উল্লেতে পারবে না, কেন এখানে উল্লেতে পারবে, সব একদম বেসিক ক্লিয়ার রাখবা, দেখবা অনেক কিছু ইজি রাখতেছে। গ্লুকোজের এক স্ট্রাকচার মনে রাখবা, গ্লুকোজ ওকে হয়ে যাবে, আলফা বিটা ডি গ্লুকোজ হয়ে যাবে, ডিএল হয়ে যাবে, এরপরে ফ্রুক্টোজ হয়ে যাবে, ম্যানোজ হয়ে যাবে, গাল্টোজ হয়ে যাবে, সব ওকে। একটা খালি মনে রাখবা, আর কোথায় কোথায় চেঞ্জ হলে কি হচ্ছে এই জিনিসগুলো একটু মনে রাখবা, তাহলে সব ওকে। বুঝতে পারছো? ঠান্ডা লাগে না, পাপড় রাখে দিলে ভালো হতো। যাই হোক, আনবো? লাগবে না। তো এই যে হচ্ছে আলফা ডি ফ্রুক্টোজ, এখন এইটা যদি উল্টাই দাও, বিটা, এই যে যেটা আছে এখানে, এইটাকে যদি আর এইটাকে যদি উল্টাইতে পারো, মানে এইটাকে এইখানে এবং এইটাকে এইখানে আনতে যদি পারো, তখন এটা হয়ে যাবে বিটা। বিটা ডি, মানে OH উপরে যাবে, CH2S নিচে। হ্যাঁ হ্যাঁ, কেমন হবে তাহলে একটু দেখাই যদি চাও। এই জিনিসটা অবশ্য আমার অনেক ইন্টারেস্টিং লাগতো যখন স্যার পড়াতো। আমি ক্লাসে কেউ তো বুঝতো না, খালি আমি একা বুঝতাম, মানে স্যারের কথাই কি বোঝা যায় না, কি যে কয়, মানে কথাই বোঝা যায় না ভালো করে। সাথে কি কয়, সবাই গেলে হা করেছে। আমি বসতাম আমার ফার্স্ট বেঞ্চে, একদম আমার সামনেই স্যার, খুব মনোযোগ দিয়ে শুনলাম যে কী কয়, হয় তো লোক তো খুব জিনিয়াস, মেলা কিছু জানে তো নাই। ওই লোক আবার গোল্ড মেডেল পাইছে, রাষ্ট্রপতি থেকে গোল্ড মেডেল পাইছে এবার রিসার্চে। এর আগে একবার পাইছিল তখন জাপানে থাকতে বাংলাদেশে এসে গোল্ড মেডেল নিয়ে গেছিলো। এই নিয়ে যাওয়ার সময় আবার নাকি এই এরোপ্লেনে এক ইন্ডিয়ান না মালয়েশিয়ান মনে হয় মেয়ের সাথে দেখা হয়েছিল। তো অনেক ইতিহাস হিস্ট্রি বলছিল, ওইটা নিয়ে উনি বইও লিখছে। ওই মানে লেখালেখি করে উনি, ওনার নিয়মিত মনে করো বিভিন্ন বই মেলায় ওনার প্রকাশিত হয়। বুঝছো? এই গতবারও 2টা বই কিনেছি আমি ওনার বই মেলা থেকে, ওনার বই এবারও সামনে প্রকাশিত হবে। আর তো প্লেন আকাশে লিক করছিল, এমার্জেন্সি ল্যান্ডিং মারছিল, কোনো রকমে বাঁচছে সেই লোক। এটা সব ঠিক আছে, সমস্যা হলে অল্প একটু জায়গায়, এটা হচ্ছে ধর্মকর্ম এত কথা মানে না। আচ্ছা, এই ওয়েস্টটা হ্যাঁ, তাও তো অলরাউন্ডার। হ্যাঁ, ওনার ছেলে আবার পরে আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। এটা হচ্ছে OH যেটা আসলো, এখন এইটার নাম এখন কিন্তু এটা আলফা থাকবে না, কি হয়ে যাবে, এটা হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ। কারণ ডি কে যদি তুমি এল বাড়াইতে চাও, তাহলে এখানে এই যে করো, ওটাও চেঞ্জ এটা উল্টাও। সবসময় এখন সুক্রোজ কেমনে ফর্ম করে জানো? এই গ্লুকোজের স্ট্রাকচার আছে না, গ্লুকোজের এটা মনে করো গ্লুকোজ যুক্ত হবে একসাথে, এখানে OH আছে না, আলফা ডি গ্লুকোজ, এইটা উল্টে এসে এইটা মানে এইখানে
CH2OH এটা না, এটা আলফা, এটা আলফা বর্ণ না, এইটা উল্টে এসে এটার সাথে লেগে যায়, বুঝতে পারছো? মানে ওই যে লাগবে। এইটা উল্টে এসে এটার সাথে লেগে যায়, আচ্ছা এই OH মিলে তখন এটা বন্ধন তৈরি করে এবং 1 মোল পানি এখান থেকে বের হয়ে চলে যায়। এটার নাম হচ্ছে ফ্রুক্টোজ, দেখবো আমরা সামনে। সরি, ওটার নাম হচ্ছে সুক্রোজ, চিনি যেটা করি আমরা। তাহলে তাহলে হেক্সোজ নিয়ে আশা করছি সব ক্লিয়ার। এই সব হেক্সার আন্ডারে? এগুলা সব হেক্সোজের আন্ডারে গেল। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ, হ্যাঁ আরও কি কি আছে, আরও মেলা কিছু আছে, না গুলোজও আছে। আচ্ছা, তাহলে এইবার হেক্সোজ নিয়ে ক্লিয়ার পাশে হেক্সোজের বৈশিষ্ট্য, এটা সাধারণত সাদা বর্ণের হয়, দানাদার, স্ফটিকার, মিষ্টি জাতীয় হয়। গ্লুকোজ মিষ্টি লাগে না, খালি হালকা হালকা একটু, চিনির মতো এত মিষ্টি না, কিন্তু অল্প অল্প মিষ্টি লাগে। আচ্ছা, তো এই নানা কনফেকশনারিতে মনে করো যে মিষ্টি জাতীয় পদার্থ তৈরিতে এগুলো খুব ব্যবহার আছে। এরপরে সুক্রোজ, যেটা বললাম সুক্রোজ বললাম না, এই যে এইটা আর এটা যুক্ত হলে সুক্রোজ হয়, মানে চিনিকে যদি ভাঙবো, তুমি আদ্র বিশ্লেষণ করো। আদ্র বিশ্লেষণ মানে কি? পানি দিয়ে ভাঙবা, হাইড্রোলাইসিস বলে থাকে। পানি দিয়ে ভাঙবা, পানি দিয়ে ভাঙলে কি বাবা? এটা বাবা, এটা বাবা, মানে এটা আলফা বাবা আর কি, এটা বাবা আর এটা বাবা, এটা আলফা না বিটা তো বুঝতেছো দেখে, তাই না? এইটা আর এটা বাবা আছে চিনিকে আদ্র বিশ্লেষণ করলে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। হ্যাঁ, চিনিকে আদ্র বিশ্লেষণ করলে গ্লুকোজ ফ্রুক্টোজ পাওয়া যায়। আচ্ছা, এবার আসো গ্লুকোজ ফ্রুক্টোজের পার্থক্য, পারবা? গ্লুকোজ ফ্রুক্টোজের পার্থক্য পারবা? একটা অ্যালডোজ, একটা কিডোজ, হ্যাঁ, একটাকে বলা হয় গ্রেপ সুগার, একটা বলা হয় ফ্রুট সুগার। আর একটা সার সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি হয়, একটা সার সংশ্লেষণ প্রক্রিয়া সরাসরি তৈরি হয় না, পরবর্তীতে বিভিন্নভাবে মেটাবলিক পাথওয়েতে চলে আসে। এরপরে গ্লুকোজের যে স্ট্রাকচারটা, ওইটা কি ছিল? পাইরানোজ রিং, ওইটা নাম হচ্ছে পাইরানোজ ধরনের। হ্যাঁ, গ্লুকোজ ফিউরান না, গ্লুকোজটা পাইরান, ফ্রুক্টোজটা ফিউরান, এই এফ থেকে ফিউর আসছে। ওটা লিখছি না জানি না, তোমার কথা শুনে মানে আমি উল্টা বলছি। হ্যাঁ তুমি ফিউরান বলছেন। আর তোমার কথা শুনে উল্টে গেছিলাম আমি এটা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, এই ফিউরান কথাটা আসছে ফ্রুক্টোজ থেকে, বুঝছো? আর ফ্রুক্টোজের স্ট্রাকচার এরকম হয়। তাহলে এই যে রিংটা, এখন এই আকৃতির যে রিংগুলো আছে, এই ধরনের যে রিং আছে, দুনিয়া যত রিং, এগুলোর নাম হচ্ছে, হ্যাঁ, এগুলোর নাম হচ্ছে পাইরান রিং অথবা পাইরানোজ রিং, পাইরান অথবা পাইরানোজ, কি ওয়াই যায় মেবি, মেয়ে বাংলা লিখতেছি সব কিছু, লেখো সমস্যা নেই, পাইরানোজ রিং। আর এই আকৃতির যে রিংগুলা, মানে যেগুলা দেখতে এরকম পঞ্চভুজ টাইপ, ঘরের মতো আর কি, এই ঘরের মতো দেখতে যে রিংগুলা, এগুলোর নাম হচ্ছে ফিউরানোজ রিং বা ফিউরানোজ OSE। পাইরান তো অবশ্য অন্য জিনিস বোঝায়। পাইরান হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। কেটে দিব পুরোটা পাইরান, পাইরানোজ দিলে চলবে আর কি। পাইরানোজ এবং ফিউরানোজ, পাইরান অবশ্য অন্য জিনিস বোঝায়। পাইরান, পাইরোল, থায়োফিন, পিরিডিন, এগুলা কেন অ্যারোমেটিক যৌগ, এগুলো পরীক্ষায় আসে কিন্তু। এবার হচ্ছে হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ, জৈব যৌগ পড়বা তখন অর্গানিক কেমিস্ট্রিতে ছাড় পড়াবে, বুঝতে পারছো? হ্যাঁ, এটা যদি কঠিন করা তাহলে অর্গানিক কেমিস্ট্রিতে যাওয়া তো কাঁদা শুরু করবা। আরো অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে, আরে এটা কেমিস্ট্রিতে তো, এটা আমার এখানে না তো, বায়োলজিতে না, আমরা কেমিস্ট্রিতে। আচ্ছা, তো এই যে ফিনাস রিং, তাহলে আশা করছি ফ্রুক্টোজ সম্পর্কে যা ছিল সব ক্লিয়ার, মানে হেক্সোজ ক্লিয়ার। এরপর আছে হেপ্টোজে কিছুই নাই, একটার নাম আছে সোডা হেপ্টুলোজ, শুধু এটা নামটা মনে রাখবা, আর কিছু লাগবে না। নাম হচ্ছে সোডা, বাংলা দিয়েই দেখো, হেপ্টুলোজ। এটা হচ্ছে মানে কি, সি থাকে 7, হেপ্টু নাম তো দেখে তো বুঝতে পারতেছো, হেপ্টা, হ্যাঁ হেপ্টা 7টা। তো মনোস্যাকারাইড আবার তো শেষ। এরপরে চলে আসি আমরা ডাইস্যাকারাইড।
এখান থেকে এমসিকিউ আসলে কি টাইপ এমসিকিউ আসতে পারে? হ্যাঁ, এমসিকিউ আসলে এই যা জানলা এগুলা মনে রাখতে পারলেই চলবে, আর এই যে ব্যবহারটা বাদ দিয়ে একটা এই কিছু লাগবে না। আর প্র্যাকটিসের জন্য কোন গাইড কিনবো? গাইড লাগবে কেন? এমসিকিউ প্র্যাকটিস করা লাগবে না? বই পড়বা। এবার কিন্তু ব্যাটার, এটা কিন্তু রং আইডিয়া বুঝিও। তুমি বই পড়বা, তোমার কি দেয় দেব, কই থেকে দেয় দেব, রয়্যাল গার্ড থেকে দেও, আর পাঞ্জি গার্ড থেকে দেও, আর লেক্সা গার্ড থেকে দেও। বই পড়বা, সব ক্লিয়ার, বুঝো নাই? গাইড তো মেলা আছে, কোনটা সেটা কোনটা পড়বা? একটা যে কোনো হবে না, খালি বোর্ড দেখার জন্য। বোর্ড দেখার জন্য এমনি টেস্ট পেপার আছে না? পুরাতন টেস্ট পেপার নাই? ওই না, পুরাতন লাইব্রেরি থেকে টেস্ট পেপার কিনে নিও, বেশি খরচও পড়বে না। ওই একই উদ্ভাসের বই আছে। ফালতু দরকার নেই। বায়োলজিতে যে উদ্ভাস কত ভালো সেটা আমরা জানি। ডাক্তার দিয়ে চালাই, বুঝছো? প্লান্টের ডাক্তাররা প্লান্টের কি বোঝে বুঝুন তো আমারে? ঢাকা মেডিকেলে ডাক্তার দিয়ে চলে। ডাক্তাররা এই প্লান্টের কি বোঝে আমার বোঝাও তো তুমি। ফিজিওলজি দিলে বায়োকেমিস্ট্রি দেখলে আমার সব ভালো লাগে একদম। ওরা ফিজিওলজিটা ভালো বোঝে, ফিজিওলজি যে চ্যাপ্টারগুলো, ফিজিওলজি কোনগুলো যে রক্ত রক্ত, এরপরে যে হার্ট হার্ট, এগুলো ওরা ভালো বোঝে। তো সে গাছে কি বোঝাবে? প্লান্ট ওদের পড়ার মধ্যে আছে কোথাও আসা। এবার আসে হচ্ছে যেটা আমাদের, সেটা হচ্ছে কি যেন ডাইস্যাকারাইড। যেটা বললাম, তোমার বোর্ড বইয়ে ফোকাস রাখতে হবে, আর প্র্যাকটিসের জন্য একটা টেস্ট পেপার নিতে পারো, আগের বোর্ডের কোশ্চেনগুলো দেখা যাবে। আচ্ছা, ভাই আমার ভাই, আমার ভাই, ছোট ভাই, মামা তো ভাই। ও আচ্ছা। ডাইস্যাকারাইড মানে কি? দুইটা শর্করা বিশিষ্ট। আচ্ছা, এখানে তো হচ্ছে 2 মনোস্যাকারাইড থাকবে, তাই না? SACCHARID 2 মনোস্যাকারাইড থাকবে। এখন দুইটা মনোস্যাকারাইড যুক্ত থাকবে। এখন দুইটা মনোস্যাকারাইড একটা নির্দিষ্ট বন্ধন দিয়ে যুক্ত হলেই কেবল ডাইস্যাকারাইড বন্ধন গঠন করতে পারে। ওই বন্ধনের নাম কি বলো? এত বন্ধন কেন? ওই বন্ধনের নাম কি? আরে জানো তো এটা? হ্যাঁ, এটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক বন্ড বা গ্লাইকোসাইডিক বন্ধন কেমনে হয়? এই যে দেখছো, এই যে এই দুই OH OH, এই দুই OH OH সরে যায়, সরে গিয়ে মাঝখানে একটা অক্সিজেন ব্রিজ তৈরি করে। এরকম অক্সিজেন ব্রিজ তৈরি করে। লালটা ভালো লেখে না, বাদ দিই, রং কালি মনে হয়। এরকম মাঝখান দিয়ে একটা অক্সিজেন ব্রিজ তৈরি করে, এবং এখান থেকে 1 মোল পানি রিমুভ হয়ে যায়। এই ধরনের রিঅ্যাকশন বহু জায়গায় আছে আগে। তো এইটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। আর এইটা যে পানিটা বের হয়ে গেল, এই পানি বের হয়ে যাওয়ার ঘটনাকে কি বলে? ডিহাইড্রেশন। অথবা এটা আরেকটা নাম আছে, কি বলো? কনডেনসেশন। আগের দিন পড়াইছিলাম। ডিহাইড্রেশনের মানে কি? পানি বিয়োজন। কনডেনসেশনের বাংলা কি? ঘনীভবন। আচ্ছা, বুঝতে পারলাম? এখন দেখবো আমরা যে কি ধরনের ঘটনাগুলো ঘটতেছে। তো কয়েকটা যদি এখন ডাইস্যাকারাইডের নাম বলি। ও, এবার আরেকটা জিনিস এখানে আমি বলতে ভুলে গিয়েছিলাম, যে রিডিউসিং নন রিডিউসিং। রিডিউসিং নন রিডিউসিং জিনিসগুলো কি? সেটা হচ্ছে এই যে হেমিএসিটাল, এইটা মনে করো হেমিএসিটাল, তাই না? এটা মনে করো হেমিএসিটাল গ্রুপ OH, এটা না? অথবা মনে করো এদিকে দিলাম না আমি, আর এটা মনে করো হেমিকিটাল OH, এটা হেমিকিটাল না? আর কোনো কারণে যদি এই কোনো বিক্রিয়ার কারণে যদি এই হেমিএসিটাল বা হেমিকিটাল গ্রুপটা যদি নষ্ট হয়ে যায়, মানে এইটাকে যদি জারিত করে, এই হেমিএসিটাল বা হেমিকিটাল গ্রুপটাকে যদি নষ্ট করে সেখান থেকে অ্যাসিড তৈরি করা যায়, সেটাকে বলা হয় হচ্ছে রিডিউসিং সুগার। কেমনে হয় একটু দেখি এবার। রিডিউসিং নন রিডিউসিং এর বিষয়টা কেমনে বুঝবো? সাপোজ গ্লুকোজ এরকম
এদিকে 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 CH2OH। অ্যাসিড তৈরি হলো এটাকে রিডিউসিং সুগার। হ্যাঁ, রিডিউসিং মানে রিডিউস পাওয়ার আছে, নিজে অক্সিডাইজ হয় বা জারিত হয়, অন্যকে কি করে বিজারিত করে, ওই জন্য রিডিউসিং। তাহলে এইটা হচ্ছে OH, এদিকে H আছে, তাই না? কারণ এইটার সাথে তুমি বিক্রিয়া করা বা মনে করো দিলা তুমি এটা যদি অ্যালডিহাইড, কোনো কারণে এটাকে জারিত করলাম, মানে কি অক্সিজেন অ্যাড করলাম। অক্সিজেন অ্যাড করাকে কি বলে? জারণ বলে না? মনে আছে? অক্সিজেন অ্যাড করাকে জারণ বলে। ওল্ড থিওরি পুরাতন মতবাদ যে পড়াইলাম, অক্সিজেন অ্যাড করা বা হাইড্রোজেন রিমুভ করা, এটা বলে জারণ। এইখানে যদি এটা ঘটা তাহলে কি ঘটবে? যদি দেখি একটু, +O2 যদি দাও এখানে কি ঘটবে? এখানে O হবে, এইখানে এইটা 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 হলো এখানে কার্বন, COOH, আর এখানে OH চলে আসে, মাঝখানে কোনো বন্ড নাই, এটা CH2OH, এটা নিচ দিকে, এটা এইদিকে, এটা এইদিকে। কি বুঝলে? মানে OH কোন দিকে আর কি, মাঝে কোনো বন্ড নাই। হ্যাঁ, মাঝে কোনো বন্ড থাকবে না, তাহলে কি হলো? অ্যাসিড। এটা অ্যাসিড হয়ে গেল না? এইটা হচ্ছে যে এইটা নিজে কি হলো? জারিত হলো। জারিত হলো কি না? অক্সিজেন আলাদা হয়েছে না? এই হাইড্রোজেনটা তো এই হাইড্রোজেন তো উঠে এখানে গেছে। এখানে কি আপনি এই যে নিচে দাগ দিয়ে বুঝেছেন না OH আছে? হ্যাঁ হ্যাঁ, এখানে তো ওই জায়গার সুযোগ নাই। এখানে তো এই যে এই উঠে এখানে চলে গেছে, CHO ছিল না, একটা অক্সিজেন এক্সট্রা অ্যাড হয়েছে, দেখো আর কিছু না। এখানে তো কি ছিল? CHO ছিল, মানে কি অ্যালডিহাইড। আর এটা এই হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনটা সরে গেছে, অক্সিজেন অ্যাড হয়েছে, মানে জারণের সংখ্যা দুই পাশেই স্যাটিসফাই হলো। তাহলে এটা জারিত হয়ে এসিডে পরিণত হয়ে গেল। এসিডে পরিণত হয়ে যাওয়ার কারণে তাহলে এর নিজে জারিত হয়, তাই কি বলে? বিজারক। মানে বিজারক ক্ষমতা আছে, বিজারণ ক্ষমতা আছে, ক্ষমতাশালী আছে, বুঝতে পারছো? তো তাহলে এই জন্য একে বলা হয় রিডিউসিং বা বিজারণ ক্ষমতা সম্পন্ন সুগার, বুঝতে পারছো? এখন যে সুগারের এই হেমি অ্যাসিডাল কোনো কারণে যদি এইটা নষ্ট হয়ে যাইতো, এইটা এই OH-টা যদি কোনো কারণে নষ্ট হয়ে যাইতো এখান থেকে, কোনো কারণে বন্ড ফর্মেশনে OH আর মানে পানি বের হয়ে চলে যায় না এখান থেকে। আচ্ছা, দেখি কি জানি যে অর্ডার দিয়ে আনছিলাম। ও আচ্ছা, সালাড টাইপ কিছু। আচ্ছা, তো এরপরে কি বলছিলাম? যে কোনো কারণে যদি এই OH গ্রুপটা যদি যে ডিহাইড্রেশনের মাধ্যমে পানি বের হয়ে চলে যায় না, ওই কারণে ইউজ হয়ে যায়, তাহলে রিডিউসিং হবে। তাহলে যত মনোস্যাকারাইড আছে সব কি রিডিউসিং। কেন? এই পাশে দাও, যে পাশেই রাখো, যে জারিত তো হবেই, বুঝো নাই? অক্সিজেন পাইলেই জারিত হয়ে অ্যাসিড হয়ে যেতে পারে, এই জন্য এটা বলা হয় কি রিডিউসিং সুগার। আচ্ছা, এই জন্য সব মনোস্যাকারাইডে কয়টা কার্বন থাকতে পারে সর্বোচ্চ মনোস্যাকারাইডে ওই যে দেখলাম না, 7টা মতো থাকতে পারে। আর অলিগোতে 3 থেকে 10। অলিগোতে 3 থেকে 10 ওটা তো ইউনিট। আরে ওটা তো গোল্লা এরকম, এই যে এটা পুরোটা একটা গোল্লা না, এটা তো একটা ইউনিটে একটা সুগার, আর এখানে বন্ধন করে থাকে একসাথে অলিগোতে 3 থেকে 10টা এরকম চেইন এরকম। আচ্ছা, বুঝো নাই? কোথায় ইউনিট আর কোথায় কার্বন, ওটা বুঝতে হবে। কিন্তু আমরা কিন্তু মনোস্যাকারাইড পার হয়ে গেলে কার্বন সংখ্যা হিসাব করি না, বুঝিও না। বইয়ে মনোস্যাকারাইডসে 3 থেকে 10টা কার্বন লেখাতে আমি ভাবছি অলিগোস্যাকারাইড না 3 থেকে 10টা বললাম এই জন্য। না, অলিগোস্যাকারাইডসে 10 ইউনিট ওটা বুঝাইছে, ইউনিট বুঝাইছে। এই এখন 3 থেকে কার্বন নাম্বার 3 থেকে সাধারণত 7-8 পর্যন্ত থাকে হচ্ছে মনোস্যাকারাইডের ক্ষেত্রে। আর কার্বন নাম্বার কিন্তু আগে বললাম, মনোস্যাকারাইড ছাড়া কোথাও কার্বন নাম্বার হিসাব করা হয় না, বুঝতে পারছো? বাইগুলোতে হিসাব করেছে ও ইউনিটটা, মানে এই গোল্লাটা কয়টা আছে। তাহলে এই রিডিউসিং নন রিডিউসিং ক্লিয়ার পারবা? তাহলে এইটা যেটা পাইলাম আমরা, এটা হচ্ছে রিডিউসিং সুগার। বুঝতে পারছো? এখন আমরা চলে যাচ্ছি ডাইস্যাকারাইডে।
আমি মনোসাইডটাই শেষ করছি আজকে। এবার ডাইস্যাকারাইড একদিন শেষ, আজকে তো শেষ করা যাবে না মনে হয়। ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড একদিন পরে। ও আর একদিন একটু বড় টান দিয়ে ক্লাস নিতে পারলে আই থিঙ্ক শেষ হয়ে যেতে পারে পলিস্যাকারাইডটা সব। বুঝতে পারছো কত বাজে এই অবস্থা ভিডিওর। আচ্ছা কেমনে প্রস্তুত করা হয় এগুলো লাগবে না আপাতত। তো এই ডাইস্যাকারাইডের মধ্যে কিছু উদাহরণ যদি দিই আমরা, তাহলে 1 নম্বরে আছে হচ্ছে সুক্রোজ। সুক্রোজ একটা ডাইস্যাকারাইড। এবারে ম্যালটোজ, এটা বলা হয় ম্যালটোজ। সুক্রোজ, ম্যালটোজ। এরপরে আছে হচ্ছে দুধে কি থাকে, ল্যাকটোজ। ল্যাকটোজ এখানে আর কি চিত্র আঁকা লাগবে? সেলোবায়োস। হ্যাঁ অবশ্যই। এবার পড়া দিতে পারবার না পারো বই একটু করে, মানে আমি আসার আগে দিয়ে একটু করে দেখিও খাতাগুলো। ওই তো পারবো নাকি? ওটা দেখছি। আচ্ছা আধা ঘন্টা আগে দেখলাম একটু খাতাটা। তাহলে এখন এগুলার গঠনগুলো কেমন এটা একটু দেখবো। তো ফার্স্ট অফ অল এখন আমরা সুক্রোজের ব্যবহারটা এগুলো তো তোমাকে পড়ানো কিছু নাই, এলাকায় রিডিং দিবে একটা। সুক্রোজ কই ব্যবহার করে মিষ্টি দুধ দিয়ে পরীক্ষা করে। অক্সালিক অ্যাসিড প্রস্তুতি। অক্সালিক অ্যাসিডের নাম শুনছো? অক্সালিক অ্যাসিড শুনছি যে ইয়ের তারে সাপ না হ্যাঁ তো কার্বনিক অক্সালিক অ্যাসিড কোনটা শুনছি মনে নেই। H2CO4 লেবু H2C2O4 কোনটা HOOC COOH, এটার নাম অক্সালিক অ্যাসিড। এটা লেবু নাকি লেবুতে পাওয়া যায়? লেবু তো সাইডে গেছে, এটা তো অন্য জিনিস, এটা বিশাল বড়। অক্সালিক এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। এই অক্সালিক অ্যাসিডের ইয়ার লাগে তোমাদের কেমিস্ট্রিতে, পিএইচ বের করা লাগে। কেন বের করবা? 0.1 মোলার দিয়ে দিলাম, পিএইচ বের করতে পারবা? না আমি পেজ করি নাই। মাইনাস লগ এইচ প্লাস 9 নাম্বার বাদ দিছি। এটা পড়ছিল না? না লাইন 10 নাম্বার বাদ দিছি এটা। মানে এখন এইচ প্লাসে কি এটা বসাবা? এটা কিন্তু স্টুডেন্টরা কেউ পারে না, ভুল করে। এটা যে এখানে একটা এইচ ছাড়ে, এটা একটা এইচ ছাড়ে, দুইটা এখানে 2 দিয়ে গুণ করতে হয়। এটা কিন্তু কেউ বোঝে না, বুঝিও। শুধু সালফিউরিক অ্যাসিডে 2 দিয়ে গুণ করে। আচ্ছা এটা তোমার টিচার পড়াবে, এটা আমার এবার আসে হচ্ছে সুক্রোজের ক্ষেত্রে। সুক্রোজটা দেখতে কেমন? সুক্রোজটা তাহলে এখন একটু আগেই বললাম সুক্রোজ কি দিয়ে তৈরি হয়, বলো? সুক্রোজ হচ্ছে আলফা ডি গ্লুকোজ আর আলফা ডি ফ্রুক্টোজ। আচ্ছা এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, তার সাথে যুক্ত হবে কি আলফা ডি ফ্রুক্টোজ। এবং এখানে যে বন্ধনটা তৈরি করে, বন্ধনে তো বিশাল বড় নাম থাকা কথা তোমাদের বইতে, আছে কিনা আমি জানি না। হ্যাঁ এখানেও বন্ধন, বিশাল বড় একটা বন্ধনের নাম থাকার কথা। মানে আলফা ডি গ্লুকো, মানে আলফা ডি গ্লুকোপাইরানোসাইল কমা দিয়া 1,2 আলফা ডি ফ্রুক্টোপাইরানোস, এত বড় বন্ধনের নাম। দেখ তোমার বইতে নাই, জানতে আবার যদি অজ্ঞান হয়ে যেত তাহলে আচ্ছা না যাই ওটা থাক। এই দুইটা হচ্ছে এই দুইটা মিলে একটা বন্ধন গ্রহণ করবে, তাহলে কি বন্ধন দিয়ে যুক্ত থাকবে? নাম না জানা কোন একটা নাম না বন্ধন, গ্লাইকোসিলিক বন্ধন। এটা হ্যাঁ এই দুটো গ্লাইকোসিলিক বন্ধন দিয়ে যুক্ত হলে তখন সুক্রোজ হয়ে যাবে। আর কেমনে থাকে আসো এবার। এইটা কি একটু চোখা হয়ে গেছে, যাই হোক বুঝে নিও। ও এখানে OH, এটা না এদিকে 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 CH2OH, নতুন করে উপরে শুধু ও লিখছেন কেন? হ্যাঁ ও না তো H। এইটা কি? এটা আলফা ডি গ্লুকোজ, এটা তো বুঝতে পারো ভাব ভেদা লাগে নাকি? এই যে এটা হচ্ছে ডি এর জন্য আর নিচে OH আছে আলফা। এখন আসি যে এই পাশে থাকবে হচ্ছে
ওই ফ্রুক্টোজ যেটা বলছিলাম না, এটা উল্টে এসে লেগে যাবে, উল্টে এসে লেগে যাবে। কেমন উল্টে এসে লেগে যাবে? এই নিচে যে মাথা আপনি- যাবে, হ্যাঁ উল্টাই মারতাম, উল্টে এসে লেগে যাবে। উল্টাইলে মারতাম, হ্যাঁ উল্টাইলে নিচে মাথাটা নিচে যাবে না? না না, এটা এই পাশে ছিল, এই পাশে আয়না ধরছি মনে করো, আয়না। আচ্ছা বুঝছি, হ্যাঁ। আচ্ছা তাহলে এখানে CH2OH, এখানে OH, এখানে CH2OH, আর এখানে H। তাহলে এইটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। 2 নাম্বারে কোন দিকে থাকে? ও সরি, এইটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার কিন্তু উপর দিকে থাকে, এটা H। 4 এর নিচে, আচ্ছা 4 নিচে, এটা উপরে, এই তো। আচ্ছা তখন এই যে দেখো এবার এই বরাবর এই OH OH আছে, এই 2 OH মিলে এখান থেকে 1 মোল পানি বের করে দেবে, -H2O, পানি -H2O করে দিল। তাহলে এখান থেকে যদি -H2O করে দেয়, তাহলে এখানে OH OH মানে দুইটা হাইড্রোজেন দুটো অক্সিজেন, তাহলে পানি বের হয়ে গেছে, মানে একটা অক্সিজেন বের হয়ে গেছে, কিন্তু টিল নাও একটা অক্সিজেন থেকে যাবে। আচ্ছা তাহলে ঠিক আছে, যায় এখান থেকে কি হবে? হ্যাঁ এটা মাঝখান থেকে একটা অক্সিজেন ব্রিজ তৈরি হয়ে যাবে এইভাবে, এই অক্সিজেন ব্রিজ তৈরি হলো এবং এইটা হচ্ছে এইভাবে তৈরি হলো। তাহলে এইখানে যে বন্ধনটা তৈরি হলো এটার নাম কি? গ্লাইকোসাইডিক, গ্লাইকোসাইডিক বন্ড বা বন্ধন। আর এই গ্লাইকোসাইডিক বন্ধনের নাম হচ্ছে, যেহেতু এটা দুইটা আলফা আলফা নিয়েছি না, তাহলে এটা কিন্তু কয় নাম্বার কার্বন ছিল? 1 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার, তাহলে একের সাথে 2 বন্ধন করছে না, এটা হচ্ছে আলফা 1 2 গ্লাইকোসাইডিক বন্ড। নাকি 1,2 নাকি 1 থেকে 2? 1 দিয়ে 2 দাও, এটাই ভালো হয়। আলফা 1 2 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, বুঝতে পারছো? তাহলে আলফা 1 মানে কার্বনের 1 এর সাথে, আলফা কার্বনের 1 এর সাথে এইটা 2 এসে গঠন করেছে, মানে যে আলফা 1 2 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। জাস্ট গ্লাইকোসাইডিক লিঙ্কেজ লিখলে হবে না? না এগুলো আমাকে দিয়ে দেয় তো, মানে যে আলফা না বিটা, 1 না 2, 1 না 4, 1 না 6, এগুলো দিয়ে দেয়। তো এইটা এই জন্য দিতে হয়। এইটা এইটা যেটা গঠন হলো এটার নাম কি? এটা হচ্ছে সুক্রোজ। সুক্রোজ, আর সুক্রোজে দেখো প্যারালিমেট, এবার মানে আমাদের যে হেমিএসিটাল হেমিকিটাল ছিল এটা কিন্তু নাই এবার, আর দেখো আছে, আছে তো আলাদা আলাদা। হ্যাঁ এই পাশে ও না, নাই তো, বন্ড ক্রিয়েট করে ওই থাকার কথা নাই কেন একটা? হ্যাঁ বন্ড ক্রিয়েট করে হচ্ছে তো। ও আর তো আছে এই পাশে, ওই থাকবে না? ওই আছে নাই তো, এখানে এই সেকেন্ডে ওই তো নাই, তাহলে এটা কি রিডিউসিং হবে? হবে নন রিডিউসিং, মানে এটা জারিত হয়ে অ্যাসিড তৈরি করতে পারবে না, এই জন্য এটা বলা হয় হচ্ছে নন রিডিউসিং সুগার। আচ্ছা এরপরে মধু আছে না, মধু, মধু খাও, মধু, মধুর প্রধান উপাদান এটা। সুক্রোজ, হ্যাঁ এটা হচ্ছে মধুর প্রধান উপাদান। পরীক্ষা আসে আবার প্রধান উপাদান। আচ্ছা এরপরে যদি আসি এখন এইটার যদি আণবিক সংখ্যাটা দাও কেমন হবে, এটা মনে হয় জানো তুমি তাই না? C11 H22 ও 12, C12 ছিল, আবার উল্টাইছি। উল্টাইছি মানে তুমি ভুল বললে আমি কি বলবো বলো? আমি উল্টাইছি এটা বললাম, আচ্ছা আবার উল্টাইছি। C12 H22 ও 11, দেখো এখানে কিন্তু H দুইটা কম ও একটা কম, কেন? এই যে বের হয়ে গেছে, পানি বের হয়ে গেছে, বুঝো না হিসাবটা? হিসাবটা হচ্ছে এই হিসাব নিকাশ। তো এরপরে আসি হচ্ছে, আচ্ছা এমন কোন টপিক আছে যে এই বইয়ে আছে কিন্তু অন্য রাইটারের বইয়ে নাই সেটা? হ্যাঁ বা অন্য রাইটারের বইয়ে আছে যেটা তোমার যা লাগবে আমি এটা পড়াবো, এখানে থাকলেও বা আর না থাকলে নাই, না, যদি অন্য কোন রাইটারের বই থাকে? তোমার যা লাগবে এটা পড়াবো আমি, বুঝো নাই? অন্য রাইটারের বই থাকলে সেটা তো আমি আছি, বুঝো নাই? আর এই যে যেটা বললাম হেমিএসিটাল হেমিকিটাল একটা বইও তো নেই,
তোমার প্যারাল ডিমেট কার্বন দেখবে 1 টাকা এতেও খুঁজে পাবো নাকি? না কেমিস্ট্রিতে এরকম হয়েছে আমার একটা যে মানে আমাদের বইয়ে নাই ও কেমিস্ট্রিতে প্রচুর হয়, ওগুলা ইয়া করা লাগে। কেমিস্ট্রিতে এই সবগুলো বই কম্বাইন করেও যদি নাও তুমি, তাও দেখবা যে সব ইনফরমেশন পাচ্ছ না, কিছু জিনিস বাড়ি থেকে শিখতেই হয়। বিশেষ করে নামকরণটা, নামকরণ কিন্তু পুরো ভয়াবহ অবস্থা দাঁড়াবে বুঝে আরো। এই নামকরণটা আমার কাছে একটা নোট ছিল, এখন ওই নোটটা দিলে বা কতটুকু বুঝবো আমি জানি না, বা স্যার কেমন শিখায় আমি তো সেটা প্রিন্ট করে রেখে দেবো, খুঁজে দেখবো কোন আছে আবার আর এক হলে। না আমি ওইভাবে শিখছিলাম আলাদাভাবে, টপিক বেস আলাদা আলাদা করে শিখেছিলাম আমার টিচার, নোট করে রেখে দিয়েছিলাম ওগুলা। তো ওগুলা মানে ওগুলা আবার আমি শিখাইতাম যে তোমাদের জটিল যৌগের নামকরণ, না না জৈব যৌগের নামকরণ, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাই, অ্যালকিন, অ্যামিন, প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, এবার নামকরণ। আচ্ছা তো ঠিক আছে, আজকে আপাতত এই পর্যন্তই থাক। নেক্সট দিন ইনশাল্লাহ ডাইস্যাকারাইড শেষে পলিস্যাকারাইডে চলে যাবো আমরা। 1টা বা 1.5টা লেকচারেই আমাদের কার্বোহাইড্রেট শেষ হয়ে যাবে এবং